তো আজকের ক্লাস হচ্ছে তোমাদের 12-এর রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে তোমাদের নোট আসবে। তো আমি তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য যে নোটটি লিখেছি তোমরা কিন্তু আজকে এই মুহূর্তে নোটটা কিন্তু লিখে নেবে 8 মার্কের 100% কমন। তো আমি তোমাদের আগে একটা কথা বলতে চাচ্ছি, তোমরা একটু আগে কোশ্চিন প্যাটার্নটা দেখে নাও। দেখো প্রথম অধ্যায় থেকে দেখো তোমরা 8 মার্কস কিন্তু আসবে, এখান থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা দেখে নাও এমসিকিউ এসিকিউ আসবে 6 নাম্বার, বড় নোট আসবে না। তৃতীয় অধ্যায় দেখো এমসিকিউ এসিকিউ আসবে, তোমাদের বড় নোট আসবে না, 6 নাম্বার আসবে। তাহলে পড়াশোনা কত সহজ, ভালো করে দেখো। তারপরে 4 নাম্বার অধ্যায় দেখো, এখান থেকে শর্ট প্রশ্নই আসবে, বড় নোট আসবে না, 8 4 করে আসবে। তারপরে দেখো 5 নাম্বার অধ্যায় দেখো, এখান থেকে কোনো শর্ট প্রশ্ন আসবে না কিন্তু বড় নোট আসবে 8। তারপর 6 নাম্বার অধ্যায় দেখো, এখান থেকে এমসিকিউ আসবে এসিকিউ আসবে 8, অথবা দিয়ে এটাও আসতে পারে অথবা দিয়ে বড় নোটও আসতে পারে 8। তার মানে এখানে শর্ট প্রশ্নও পড়তে হবে, বড় নোটও পড়তে হবে। তারপরে 7 নাম্বার অধ্যায় দেখো, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে এসিকিউ আসবে, বড় নোটও আসবে, 12 নাম্বার আসবে। 8 নাম্বার অধ্যায় দেখো, এখান থেকে এমসিকিউ আসবে এসিকিউ আসবে না, নোট আসবে 10 নাম্বার। তারপর 9 নাম্বার অধ্যায় দেখো, এখান থেকে এমসিকিউ এসিকিউ পড়তে হবে টোটাল 8, সঙ্গে কি পড়তে হবে, এখান থেকে যেমন শর্ট প্রশ্ন পড়তে হবে বড় নোটও পড়তে হবে 9 নাম্বার অধ্যায় থেকে। মানে বড় নোটও পড়তে হবে, শর্ট প্রশ্নও পড়তে হবে, মানে শর্ট প্রশ্নও দিতে পারে আবার নোটও দিতে পারে। তাহলে আমাদেরকে দুটোই পড়তে হবে, অথবা দিয়ে হয় এটা দিতে পারে না এটা দিতে পারে, কিন্তু পড়তে তো আমাদেরকে হবেই, তাহলে এটাও পড়তে হবে। 10 নাম্বার অধ্যায় থেকে এখান থেকে কোনো বড় নোট আসবে না 10 নাম্বার অধ্যায় থেকে, তার মানে এমসিকিউ আসবে এসিকিউ আসবে, টোটাল 6 নাম্বার। তাহলে পড়াশোনা ভালো করে দেখো কত সহজ। তো পরীক্ষা 100% রেজাল্ট করতে গেলে এইভাবেই তোমাদেরকে পড়তে হবে, বেশি পড়ে লাভ নেই, যেখান থেকে যেগুলো আসবে সেখান থেকে সেটাই পড়তে হবে। তো আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এখন যে আমি তোমাদের যে নোটটা লিখেছি সেটা হচ্ছে, আমি তোমাদের প্রথম চ্যাপ্টারটাই যে বুঝতে পারছো কি কি বিষয়গুলো আছে, এই যে তার মধ্যে আমাদেরকে যেটা পড়তে হবে প্রত্যেকটাই তো এখান থেকে পরীক্ষা এবারের জন্য আসবে না, তো যেটা এসে গেছে সেটা তো আর পড়ে লাভ নেই। তা আমাদেরকে এবার আমি যেটা লেখাচ্ছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারপর বাকি তোমরা ক্লাস বুঝতেই পারবে আর কোনটা কোনটা ইম্পর্টেন্ট। তো এই অধ্যায় থেকে আমি তোমাদের আজকে এই মুহূর্তে যেটা নোট লেখাচ্ছি সেটা হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। পরীক্ষায় যদি 100% রেজাল্ট করতে হয়, পরীক্ষায় যদি ফুলফিল নাম্বার তুলতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, তোমাদেরকে এখন থেকেই পড়তে হবে। পরীক্ষার আগের দিন পড়বো এই ভাবনা চিন্তা নিয়ে চললে পরীক্ষা কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না, হয় পাস করে যেতে পারো লাকিলি, না হলে ফেল করবে। তো আমার যত প্রিয় স্টুডেন্ট আছো আর যারা অনলাইন স্টুডেন্ট আছো, তোমরা সবাই এই ক্লাসটা করো, রাষ্ট্রবিজ্ঞান থেকে ফটাফট এই নোটটা তোমরা মুখস্থ করে নাও। তার আগে একটা কথা বলছি, নতুন যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের প্রকৃতপক্ষে এই নোটসগুলো দরকার। প্রশ্নটা কি, ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদান সংক্ষেপে বর্ণনা করো। আমি তো বললাম, তো চলো নোট উত্তরটা দেখে নাও। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি বা ক্ষমতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বানানটা একটু হয়ে গেছে, আমি লিখতে ভুলে গেছি। ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাঁড়িয়ে হ্যান্স মর্গেনথাউ এর মতে, বানানটা ইংরেজি টার্ম কিন্তু এটাই অরিজিনাল, ঠিক আছে, যেহেতু বিদেশি রাইটার, ঠিক আছে। হ্যান্স মর্গেনথাউ এর মতে ক্ষমতা হলো অন্যের মন ও কাজকর্মের উপর একজন মানুষের নিয়ন্ত্রণ দাঁড়িয়ে। তিনি রাজনৈতিক ক্ষমতা বলতে রাষ্ট্রীয় কর্তৃত্বের অধিকারীদের নিজেদের মধ্যে এবং সাধারণভাবে তাদের সঙ্গে জনগণের পারস্পরিক নিয়ন্ত্রণমূলক সম্পর্ক বোঝান দাঁড়িয়ে। এবার চলো শক্তি বা ক্ষমতার মূল উপাদান পয়েন্ট।
শক্তি বা ক্ষমতার উপাদান হিসেবে যেসব বিষয়গুলির কথা উল্লেখ করা যায় সেগুলি নিম্নে উল্লেখ করা হলো। নিম্নে মানে নিচে। 1 নম্বর পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভৌগোলিক উপাদান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মর্গেনথাউয়ের মতে ভৌগোলিক উপাদান হলো এমন এক স্থায়ী উপাদান যার উপরে কোনো জাতির শক্তি নির্ভরশীল। দাঁড়ি ভৌগোলিক উপাদানের মধ্যে রয়েছে দেশের অবস্থান, ভূপ্রকৃতি, আয়তন এবং জলবায়ু। দাঁড়ি একটি দেশের সামরিক শক্তি ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। নেক্সট পয়েন্ট জনসংখ্যা। মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞানে পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? তাই পয়েন্টগুলো অবশ্যই লিখতে হবে। জনসংখ্যা, একটি দেশের জনসংখ্যাকে বলে মানব সম্পদ। দাঁড়ি এই মানব সম্পদ জাতীয় ক্ষমতার অন্যতম উপাদান বলে মনে করা হয়। অর্থনৈতিক বিকাশ, প্রতিরক্ষা এবং দেশ গঠনের ক্ষেত্রে শক্তিশালী, দক্ষ শিক্ষিত জনগণের কার্যকরী ভূমিকা রয়েছে। দাঁড়ি অনেকের মতে অর্থনৈতিক সম্পদের ব্যবহার ও অর্থনৈতিক বিকাশের জন্য জনসংখ্যা যেমন আবশ্যক, তেমনি অতিরিক্ত জনসংখ্যাও অর্থনৈতিক বিপদ ডেকে আনে। নেক্সট পয়েন্ট প্রাকৃতিক সম্পদ। বর্তমান বিশ্বে কোনো দেশকে শক্তিশালী দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে গেলে তাকে অতি অবশ্যই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হতে হবে। দাঁড়ি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় উচ্চমানের ইস্পাত, খনিজ তেল, ইউরেনিয়াম প্রভৃতি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অত্যন্ত প্রয়োজন। দাঁড়ি প্রাকৃতিক সম্পদ হিসাবে কৃষিজ দ্রব্য, খাদ্যশস্যেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দাঁড়ি প্রযুক্তিবিদ্যার বিকাশ, শিল্পোন্নয়ন প্রভৃতির জন্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা অপরিহার্য। নেক্সট পয়েন্ট সামরিক ব্যবস্থা। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে শক্তিশালী সামরিক ব্যবস্থা না থাকলে কোনো দেশের পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দাঁড়ি একটি দেশের সামরিক শক্তি কেবলমাত্র স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উপর নির্ভর করে না। পারমাণবিক বোমা, আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য শক্তিশালী মারণাস্ত্রের উপর বর্তমানে একটি দেশের সামরিক শক্তি নির্ভর করে। নেক্সট পয়েন্ট অর্থনৈতিক সামর্থ্য। অর্থনৈতিক সামর্থ্য ছাড়া কোনো দেশের পক্ষে জাতীয় শক্তিতে সমৃদ্ধ হওয়া সম্ভব নয়। সম্ভব নয়। দাঁড়ি আধুনিক বিশ্বে শিল্পোন্নত দেশগুলি এই কারণে জাতীয় শক্তির দিক থেকে সুবিধাজনক অবস্থায় রয়েছে। দাঁড়ি বস্তুত যে কোনো দেশের অর্থনৈতিক বিকাশের হার অনুকূল না হলে তার পক্ষে মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব নয়। নেক্সট পয়েন্ট কূটনীতি। অনেক বিশেষজ্ঞ কূটনীতিকে জাতীয় শক্তির বা ক্ষমতার মস্তিষ্ক রূপে বর্ণনা করেছেন। দাঁড়ি কূটনীতির দ্বারা একটি দেশ তার জাতীয় শক্তির অন্যান্য উপাদানকে সার্থকভাবে প্রয়োগ করতে পারে। নেক্সট পয়েন্ট সরকারের প্রকৃতি। একটি দক্ষ সরকার ছাড়া পররাষ্ট্র নীতির সার্থক রূপায়ণ সম্ভব নয়। দাঁড়ি সরকারের প্রকৃতির উপর জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নির্ভরশীল। দাঁড়ি অবশ্য সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি আমলাবর্গের সক্রিয়তার কথাও এক্ষেত্রে উল্লেখযোগ্য। নেক্সট জাতীয় চরিত্র, সামাজিক উপাদান। বিভিন্ন সামাজিক উপাদান এবং জাতীয় চরিত্র দেশের জনগণের মধ্যে সামরিক চেতনা বৃদ্ধির সহায়ক হয়। দাঁড়ি জাতীয় চরিত্র ও আত্মবিশ্বাসের তারতম্যের ফলে জাতীয় শক্তির তারতম্য ঘটে। দাঁড়ি এখান থেকে পয়েন্ট শেষ। এবার যেটাকে বলা হয় উপসংহার, এটাকে অনেকভাবে লেখা যেতে পারে। পরিশেষে বলা যায়, উপসংহারে বলা যায়, সব শেষে বলা যায়। যে যেমনভাবে তোমরা নোটে এক একটা নোটে এক রকম লিখবে তাহলে তোমার কোয়ালিটি, তোমার স্ট্যান্ডার্ড বোঝা যাবে। ঠিক আছে, সব শেষে বলা যায় যে একটি বা কয়েকটি উপাদানের বিশ্লেষণ থেকে শক্তি
এখানে বাটা দুটো হয়ে গেছে, ঠিক আছে, একটা কেটে দিবে। সবশেষে বলা যায় যে একটি বা কয়েকটি উপাদানের বিশ্লেষণ থেকে শক্তি বা ক্ষমতার সামগ্রিক পরিচয় পাওয়া যায় না। জাতীয় শক্তির ক্ষেত্রে প্রতিটি উপাদানের কার্যকরী ভূমিকা রয়েছে। এবং নোটটি তোমাদের ফিনিশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য, 2025 উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য তোমরা আজকেই এই মুহূর্তে তোমরা নোটটা মুখস্থ করে নেবে। যদি উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানে ভালো নাম্বার তুলতে হয় তো তোমরা মুখস্থ করে নেবে। আর বাকি এইভাবে ভালো ভালো এইভাবে ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পারবে। নেক্সট ক্লাস তোমরা অবশ্যই দেখতে পারবে, সেটা হচ্ছে প্লে লিস্ট ভিজিট করবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর কন্টিনিউ ক্লাস করতে থাকো, অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখতে পাবে।